ভালো তো অনেক জনকেই বাসি, ঠিক করে প্রশ্ন না করলে উত্তর পাবি না। উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। তাদের মধ্যে থেকে বাসেত প্রশ্ন করল, তুই কি কোনো মেয়েকে ভালোবাসিস? ইসমাম সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো, জোরে একটা শ্বাস নিয়ে তারপর মেঘমন্দ্র স্বরে উত্তর দিল, না। প্রিয়ার এতক্ষণ হলকে জানটা যেন আটকে ছিল। ইসমাম হ্যাঁ বললে যেন পরাণ পাখিটা হলক থেকে বেরিয়ে যেত। তবে ইসমাম কাউকে ভালোবাসে না এটা শুনে সে কিছুটা স্বস্তি পেল। পরক্ষণেই আবার বেহাইয়া হয়ে প্রশ্ন করে উঠল, তোর কি কাউকে ভালো লাগে ইসমাম? ইসমাম ব্রু কুচকে তাকালো, মনে হলো বেজায় বিরক্ত সে। একটা প্রশ্ন করার নিয়ম ছিল, সে জায়গায় 2-3টা প্রশ্ন হয়ে গিয়েছে। আমি আর উত্তর দেব না যে পর্যন্ত পরে আমার পালা না আসছে। উপস্থিত সবাই বুঝতে পারল প্রিয়ার মনের ঝরে পড়া শুকনো পাতাগুলো খচখচ করছে সত্যটা জানার জন্য। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের বান্ধবী মৃত্তিকা বলে উঠল, শেষ পর্যন্ত কি হয় জানতে হলে আমাদের সাথে থাকুন ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমের টেবিলে। খেলাটা আবার শুরু করা যাক। অনেক রাত পর্যন্ত খেলা চলেছিল। তবে হ্যাঁ, কোনোভাবেই বোতল ঘুরে ফিরে ইসমামের কাছে গেল না। হয়তো প্রিয়ার ভাগ্যটা সহায় ছিল না, অথবা ইসমামের ভাগ্য ভালো ছিল। যেটাই বলা যাক, মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। প্রিয়ার জানতে পারল না ইসমামের ভেতরে জমে থাকা অনুভূতির কথা। রাত 10:30 বেজে গিয়েছে, সবাই রেস্টুরেন্ট থেকে বের হলো। যে যার মতো হেলে দুলে বাসায় চলে যাচ্ছে। প্রিয়া মৃত্তিকার হোস্টেল এক হওয়ায় তারা ইসমামের পেছন পেছন আসছে। ইসমাম তার পকেটে হাত পুরে নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। মৃত্তিকা তার হবু স্বামীর সাথে ফোনে কথা বলছে, তাই কিছুটা আড়ালে হেঁটে যাচ্ছে। প্রিয়া আঙ্গুলের গুটে কালো রঙের শাড়ির আঁচলটা প্যাঁচাতে প্যাঁচাতে ইসমামকে বলল, তুই কি কাউকে পছন্দ করিস ইসমাম? ইসমাম নিরুত্তর, উদাস ভঙ্গিতে সামনে নাক বরাবর তাকিয়ে আছে। প্রিয়া পুনরায় তাড়া দিতেই জলদ গম্ভীর স্বরে বলল, বিষয়গুলো ট্রুথ ডেয়ার খেলার টেবিলে মানায়, একান্ত ব্যক্তিগত জীবনের আলাপ মাঝ রাস্তায় মানায় না। প্রিয়ার বুকটা ধড়াস করে উঠল। ইসমাম কি তার মানে কাউকে পছন্দ করে? প্রিয়ার কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে হেঁটে চলল। ইসমাম বলল, তুই একা বাসায় যেতে পারবি নাকি আমি তোকে দিয়ে আসবো? প্রিয়ার সম্পূর্ণ সত্তা জুড়ে যেন এক অদৃশ্য অভিমান ঘিরে ধরল। মন বলতে চাইল এখনই সময়, ওকে বলে দে এত কেন ভালোবাসি। সেই ক্লাস 6 থেকে তোকে এত কেন ভালোবাসি। কিন্তু না, কোথাও যেন কণ্ঠরুদ্ধকারী একটা বেড়ি জালের উপস্থিতি খেলার অস্তিত্ব অনুভব করলো, যেটা ক্ষণে ক্ষণে তার কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছে আবার খুলে দিচ্ছে। মনের একদিক বলছে ইসমামকে বলা উচিত, কিন্তু আরেক দিক বলছে না। বলে প্রত্যাখ্যান হওয়ার থেকে না বলে সান্ত্বনা পাওয়াটাই ভালো। অন্তত পক্ষে এখানে একটা আশা থাকবে, যে আশাটা নিয়ে জীবনে বেঁচে থাকা যায়। আশা মানুষকে দিয়ে কত কিছু করাতে পারে। থাক না কিছু না বলা কথাগুলো মিথ্যা আশা হয়ে। প্রিয়া কণ্ঠে ধীরতা এনে বলল, দরকার নেই, তুই চলে যা, আমি যেতে পারবো। আমার সাথে মৃত্তিকা আছে তো। ঠিক আছে, সাবধানে যাস, গিয়ে মিসড কল দিবি কিন্তু। ইসমাম চাবি দিয়ে গেট খুলে তাদের বাড়িতে প্রবেশ করলো। রাত 11টার বেশি বেজে গিয়েছে হয়তো। তার পরিবারের সবাই ঘুমিয়ে গিয়েছে এতক্ষণে। ইসমাম ডাইনিং টেবিলের কাছে আসতে আসতেই বিদ্যুৎ চলে গেল। এদিকে আজরা সানার রুম থেকে বের হলো তার কথা অনুযায়ী মোমবাতি আনার জন্য। সানা নাকি ভয় পায়। গতবার বিদ্যুৎ বিভ্রান্তের পর এই বাড়িতে নাকি কিছু একটা দেখেছে সে, তাই সে এখন রুম থেকে বের হতে চাইছে না। হাফ মেন্টালটার ছোট বোন না, ভীতুটাকে নিয়ে আমি কোথায় যাই? গবেট মেয়ে কোথাকার। কিছু দেখে থাকলেও সে তার রুমে এসে তাকে কেন আক্রমণ করতে পারবে না? রুমে থাকলে সে যে নিরাপদ, এটা কেমন ধরনের কথা? আমার কি, আমি তো একটু ভয় পাই না। কথাগুলো বলতে বলতে ইয়াকুবের রুম পার করে সিঁড়ির কাছাকাছি আসতে হঠাৎ আজরা তার কাঁধে উষ্ণ এক নিঃশ্বাসের অস্তিত্ব পেল। করিডোরের শেষ মাথায় একটা বড় জানালা আছে। আশ্চর্যজনকভাবে সেখান থেকে সামান্য একটা আলো এসে পড়ছে সেখানে একটা বড় মূর্তির ন্যায় ছায়া দেখা গেল। আজরার সারা শরীরে বিদ্যুতের মাঝে কাঁটা দিয়ে উঠল। আজরা পেছনে তাকানোর আগে 2 বাহু ধরে কেউ তাকে স্থির করে দিল। তারপর কেমন একটা ভারী কণ্ঠে কানে কানে ফিসফিসিয়ে বলল, অন্তরের সায়রে ভেসে আসা এক হৃদহরণীর সুবাস করিল তারা। তাহার উৎসের সন্ধান করিতে
বিভাগী দিশেহারা, আমি আপন গৃহহারা। নাম কি দিব ওগো হৃদহরণী, এহেন আবেগের ভালোবাসা ছাড়া। কথাগুলো ফিসফিসিয়ে বললেও কণ্ঠস্বর ভীষণ ভারী আর শ্রবণে বিরক্তকর। আজরা এখনো মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কথাগুলো বলার সাথে সাথে আজরা চরম আশ্চর্যের সাথে ভূত বলে একটা চিৎকার করল। ভূত বলে চিৎকার করার 2 মিনিটের মাথায় বিদ্যুৎ চলে এলো। ইসমামের ঘরের দরজা খোলার আওয়াজ হলো। ইসমাম দরজা খুলে দৌড়ে এলো। চোখে মুখে উদ্বেগ ভেসে উঠেছে তার। আজরুশ, কি হয়েছে? চিৎকার করছো কেন? ইসমাম ভাই, ভূত! বাসায় ভূত আছে। সানা দৌড়ে এলো, আজরাকে জড়িয়ে ধরল। ভূত আছে, আমি এক্ষুনি বাসায় যাব ফুপুর। ইসমাম তার মুখ চেপে ধরল, ধীর কণ্ঠস্বরের বাক্য। দাঁড়াও, চুপ করো। কিসের ভূত পেতনি? আম্মু আব্বু ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে। এখন চিৎকার চেঁচামেচি করে লাভ কি? সানা, ওকে নিয়ে আমার রুমে আয়। আজরাকে ইসমামের রুমে নিয়ে আসতে সানার অনেক বেগ পেতে হলো। সে কিছুতেই আসবে না। ইসমাম তাকে 1 গ্লাস পানি দিল। আজরা ঢকঢক করে পানি গিলে ফেলল। তার সারা শরীর ধরধর করে ঘামছে আর সে কাঁপছে। ফোলা গালগুলো লাল হয়ে গিয়েছে। কথা থেমে থেমে বলে যাচ্ছে। ইসমাম আজরার মুখটা নিজের করপুটে নিয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, রিল্যাক্স। ওটা নিতান্তই তোমার মনের ভুল ছিল। এই সানা, তুই কি রুম থেকে বের হওয়ার আগে ওকে ভূতের কথা বলেছিলি? তুই যে চিৎকার করে উঠেছিলি ঘুমের মধ্যে, সেদিনের ঘটনাটা? হ্যাঁ, মানে আসলে আমি আশরাফুকে পুরো ঘটনা ডিটেলসে বলিনি, যে করিডোরে আমি ভূত দেখেছিলাম। তুই যে তা স্বপ্নে দেখেছিলি সেটা বলেছিলি? না, আসলে সেটা বলতে ভুলে গিয়েছিলাম। গর্ধব কোথাকার। শোনো আজরা, ওটা তোর মস্তিষ্ক ইলিউশন হিসেবে তোমাকে অনুভব করিয়েছে। তুমিও তাই বিশ্বাস করে নিয়েছিলে, আর কিছুই না। সো কাম ডাউন, এত ভয়ের কিছু নেই। আমি তার বলা কথাগুলো স্পষ্ট শুনেছিলাম। তা ভূত তোমাকে কি বলেছে? আমাকে একটু বাসায় দিয়ে আসুন, আমার ভয় করছে ইসমাম ভাই। তুমি বাসায় গেলে তো তোমাকে এখন রাতে একা ঘুমাতে হবে। তার চেয়ে বরং তুমি সানার সাথে এখানে ঘুমাও। সকালে এখান থেকে কলেজ যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। আজরা সেই রাতে সানার সাথেই ঘুমিয়ে পড়ল। তবে সারা রাত আর ঘুম হলো না। কেন যেন বারবার কথাগুলো কানে ভাসছে। ইসমাম তাকে হাজারবার জিজ্ঞেস করেছে সেই ভূত কি বলেছে, সে কি শুনেছে, কিন্তু আজরা লজ্জায় কিছুই বলতে পারেনি। সে আসলে কি শুনেছিল আর আদো আদো বুলিতে কি বলেছে সেটা মনে করতে পারছে না, কারণ কণ্ঠটা অনেক ফ্যাসফ্যাসে ছিল এমনটা বলেছে ইসমামের কাছে। কিন্তু সত্যিকারের ঘটনা হলো সে সব স্পষ্ট শুনতে পেয়েছিল, যদিও কণ্ঠটা ফ্যাসফ্যাসে ছিল। ইসমাম জানলে মান ইজ্জতের রফা দফা হতো তার। তোমার জ্বর কমেছে আজরুশ? জি, এখন কিছুটা কম। নেতিয়ে যাওয়া দুর্বল গলায় বলল আজরা। মুখটা কেমন বান্ডুর লাগছে। ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে। স্থানে স্থানে চামড়া উঠে লাল হয়ে আছে। ঠিক আছে, তবে আমি ফিরে যাই। তুমি আরাম করো, কেমন? যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। না না না, আপনার ফিরে যাওয়ার কোনো দরকার নেই। আমি পড়বো, আমাকে পড়তেই হবে, অনেক পড়া বাকি। আজরা বিড়বিড় করে কথাগুলো এক নাগারে বেশ কিছুক্ষণ বলেই গেল। নিজের উপর চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি জানি আমার বলা সেদিনের কথাগুলোতে তুমি কষ্ট পেয়েছো, তবে আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। নিজে থেকে যদি শুধরে যেতে তাহলে তো আর এগুলো বলতে হতো না। তোমার শরীরের কন্ডিশন দেখে মনে হচ্ছে না তুমি আজকে পড়তে পারবে। শুয়ে থাকো, আমি আসছি। না না, আপনাকে যেতে কে বলেছে? কোনো দরকার নেই। এখানে তো আপনি আমার কাজিন না, আপনি পড়তে এসছেন, পড়ান। ইসমামের মাথা গরম হলো। আজরার গাল চেপে ধরে বলল, আজকাল বড্ড বাড়াবাড়ি করছিস তুই। আমি কি একবারও বলেছি পড়া তোর থেকে বেশি জরুরি? তোর থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই হতে পারে না। আগে নিজে সুস্থ থাকবি, তারপর। বেশি বাড়াবাড়ি করলে চাপকে পিঠের ছাল তুলে নেব। ঘুষি মেরে তোর সামনের কপাটির দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। নেক্সট টাইম আমার মুখে মুখে তর্ক করবি তো সুন্দর মুখটা আর সুন্দর রাখবো না, বলে দিলাম। এখন চুপচাপ ওষুধ খেয়ে ঘুমাতে যা। আমি মামিকে বলে খাবার পাঠাচ্ছি। কথাগুলো বলে সে আজরার গাল ছেড়ে দিল। গাল লাল হয়ে আছে। আজরার গালে হাত দিয়ে বলল, কি নির্মম ব্যবহার একটা অসুস্থ মানুষের সাথে। আজরা এর শোধ তুলে ছাড়বে। ইটের জবাব গরুর গোবর দিয়ে নিয়ে নিব আমি। বেয়াদ্দব কাকে বলে আপনাকে চূড়ান্ত পর্যায়ে
দেখিয়ে দিব। যদি না দেখাতে পেরেছি তাহলে আমি আমার নাম বদলে আলোচনার সাপেক্ষে অন্য কিছু রেখে দিব। আমি আমার নাম বদলে রাখবো এনা জামান। বিয়াদ্দব হতচ্ছাড়া ফাজিল, পেতনির জামাই, ডাইনির ভাসুর। কি জোরে চেপে ধরেছিল। গালগুলো আমার ব্যথা করছে। এই অসভ্য লোক আমার গালগুলো ছুঁয়ে দিয়েছে। এখন আমার এই জায়গায় পিম্পলস উঠবে। তোকে যদি আমি ড্রেনের পানি দিয়ে চা না বানিয়ে খাইয়েছিস মাম, দেখে নিস। সেই ছায়া দেখার পর থেকে আজরার প্রচন্ড জ্বর হয়েছে। আজ 2 দিন হলো। জ্বরের কারণে ঠিকমতো কথা বলতে পারে না, তবে এর মধ্যেও সে গো ধরেছে সে পড়বে। ইসমাম পড়াতে এসে যখন জানতে পারলো আজরার এত জ্বর, তখন মানা করলেও তার ঘাটতারামি বেড়ে যায়, যার কারণে ইসমাম আত্মনিয়ন্ত্রণ হারায় আর আজরার গাল চেপে ধরে। বর্তমানে আজরার রাগে গজগজ করতে করতে ইসমামকে এক গাধা গালি দিল ঘুমের মধ্যে। বিড়বিড় করে কিছু বলছে। ঘুমের মধ্যে আজরা তার কপালে একটা শীতল স্পর্শ পেল। কেউ তার মাথায় খুব যত্নে পানি পট্টি দিয়ে দিচ্ছে। আজরার জ্বর হু হু করে বাড়ছে। হয়তো পারদ সীমার সর্বোচ্চটা ছুঁয়ে ফেলেছে এই মুহূর্তেই। আজরার জ্বরে এতটাই কাতর লাগছে যে এখন মনে হচ্ছে পারদ থার্মোমিটার নিজের অস্তিত্ব বিলীন দিয়ে দিবে আর জ্বরের তাপমাত্রা নথি করতে। চোখ খোলার পর দেখতে পেল তার ওয়ার ড্রপের কাছে ইসমাম হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে আর তার মা তার মাথায় পানি পট্টি দিয়ে দিচ্ছে। মা, হাফ মেন্টালটাকে যেতে বলো। কার কথা বলছিস তুই? ওই যে ওখানে যে দাঁড়িয়ে আছে ইসমাম, তাকে যেতে বলো। তুমি যেতে বলো, এক্ষুনি যেতে বলো। আমি সহ্য করতে পারছি না, দেখতে ইচ্ছে হয় না, খুবই বিরক্তিকর, আমাকে কষ্ট দিয়েছে, যেতে বলো না। কে আজরা? চিৎকার করছিস কেন? ওখানে কে কাউকে দেখতে পাচ্ছিস না? কিন্তু আমি দেখতে পাচ্ছি। হাফ মেন্টালটা হাত ভাঁজ করে দাঁড়িয়ে হাসছে আমার এই অবস্থা দেখে, আমার পরিস্থিতির সুবিধা নিচ্ছে। বাজে বকছিস, এবার ঘুমাতো মা। আরো 2 দিনের মাথায় আজরার জ্বর ভালো হলো। নিশা বেগম আজরাকে তার রুমে ডাকলো। কি ব্যাপার? আজরা, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। কি হয়েছে আম্মু? আমি আবারও একই কথা জিজ্ঞেস করব। ইসমাম কি তোর সাথে খারাপ কিছু করেছে বা খারাপ কিছু বলেছে? তুই সেদিন জ্বরের ঘরে কেন এভাবে চিৎকার করছিলি, বিড় করে বলছিলি ও তাকে কষ্ট দিয়েছে? ও কি তোর সাথে কোনো বাজে ব্যবহার করেছে? মানে বোঝাতে চাইছি। নোপ আম্মু, আমি তোমার ইশারা বুঝতে পেরেছি। না, তেমন কিছুই না। ইসমাম ভাই একটু বদমেজাজি আর জ্বরের ঘরে আবোল তাবোল মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল। ওনার চরিত্রে কোনো সমস্যা নেই, সুতরাং চরিত্রগত দিক দিয়ে বিবেচনা করলে ইয়াকুব ভাইয়ের মতোই। তবে আমাকে কথায় কথায় পড়ার জন্য বকে, যার কারণে ওনার প্রতি রাগটা একটু বেশি। তুমি সেটাকে অন্যভাবে নিয়ে নিয়েছো আম্মু। আব্বু শুনলে কি মনে করবে বলো তো? এসব কথা মাথায় আনবে না। তুই যেভাবে বলছিলি, চিৎকার করে বলছিলি, এমন মনে হচ্ছিল যে তুই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গিয়েছিস। ওটা তো জ্বরের ঘরে বোধহয় উল্টাপাল্টা বলেছিলাম। এখানে আমার কোনো পা নেই। আজরা মাঝে মাঝে এমন উল্টাপাল্টা কথা বলে, তখন মা মেয়ে মিলে বিস্তর হাসে। মায়ের সাথে মন খুলে কথা বলতে পারাটা একটা মৌলিক চাহিদার মতো, যারটা পূর্ণ হয় তার ভাগ্য প্রসন্ন। শুধু পড়ার জন্য বকে? তোকে পড়ার জন্য বকাই উচিত। তুই পড়াশোনা করিস কখন? আমি বলবো বেশি করে বকে দিতে। আমি কি গাফিলতি ইচ্ছে করে করি? যতটুকু পারি ততটুকু পড়ি। আমার দ্বারা আর হবে না, বিয়ে দিয়ে দাও। খবরদার বিয়ের নাম নেবে না এত তাড়াতাড়ি। তুই ছোট্ট, আগে এইচএসসি পাশ কর, ভালো একটা ভার্সিটিতে ভর্তি হবি, তারপরে একটা সুপাত্র দেখে তোকে বিয়ে দেব। আমার একটা মাত্র মেয়ে, যার তার হাতে তুলে দেব নাকি? আম্মু, তোমাদের এই সুপাত্র খুঁজতে খুঁজতে তো আমার চুল পেকে দাঁত পড়ে বুড়ি হয়ে যাব। এত বড় মেয়ে হয়ে মায়ের সামনে বিয়ের কথা বলছিস, লজ্জা করে না? এখন আবার বড় মেয়ে বলছো? একটু আগেই তো বললে আমি ছোট। ছোট মেয়েরা তো বিয়ের কথা বলতেই পারে, কারণ তারা অবুঝ। আজরা ঠোঁট উল্টে কথাগুলো বলতে লাগলো আর মুচকি মুচকি হাসতে লাগলো। তার মা রসিকতা করে বলল, তাই নাকি? ছোট মেয়ের কান টেনে দেওয়া এখন অতীব জরুরি। যাক, এভাবে তর্কের তর্ক করে তুমি আমাকে প্রমাণ করে দিয়েছো তুমি আমারই মা, এবং তর্ক করার গুণগুলো আমি তোমার থেকেই রপ্ত করেছি। জেনেটিক থিংস ইউ নো। হয়েছে, আর জেনেটিক জ্ঞান ঝাড়তে হবে না। আয় খেতে আয়।
2 দিন ধরে ধকল গিয়েছে, শুকিয়ে গিয়েছিস। শোনো, তুমি এই কথা বলবে না। এটা মায়েদের জাতীয় ডায়লগ, শুকিয়ে গিয়েছে। 2 দিনের জ্বরে কেউ শুকিয়ে যায় না। 1 মাস 1 সপ্তাহ হলে বলতে পারতে।